আসসালামু আলাইকুম। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্সপ্রাপ্ত নব্য-ঢাবিয়ানরা, তোমাদের সকলকে উদ্ভাসের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। প্রতি বছরই চান্স পাওয়ার পরে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগে, তার মেরিট পজিশন অনুসারে কোন সাবজেক্টটা তার জন্য সবচেয়ে ভালো হবে, কোন সাবজেক্টে সে তার স্বপ্নের ক্যারিয়ার গঠন করতে পারবে। এই নানান ধরনের দ্বিধা দূর করতেই তোমাদের জন্য উদ্ভাসের আয়োজন ঢাবি খ সাবজেক্ট রিভিউ। আজকের আয়োজনে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আতিকুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে রয়েছে তোমাদের সকলের প্রিয় নাইমুর শরীফ ভাইয়া, আব্দুল্লাল জাবির রিয়াদ ভাইয়া এবং আহনাফ ভাইয়া। আজকের এই পর্বে আমরা মূলত আইন, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি এই সাবজেক্টগুলোতে তোমাদের কোন কোন মেরিট পজিশন থেকে এই সাবজেক্টগুলো আসতে পারে, কিংবা দেশে এবং দেশের বাইরে কোন কোন সেক্টরে এই সাবজেক্টগুলো থেকে পড়ার পরে তুমি তোমার ক্যারিয়ার গঠন করতে পারো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আমাদের নাইমুর শরীফ ভাইয়ের কাছে চলে যাব, কারণ দেখা যায় একটা বৃহৎ সংখ্যক শিক্ষার্থীর প্রথম পছন্দ কিন্তু থাকে হচ্ছে আইন বিভাগ। কেন আসলে এইটা প্রতিষ্ঠাকালীন ইতিহাস বলি, কিংবা কোন পজিশন থেকে আসলে আইনটা পাওয়া যায়, এই ব্যাপারে আপনি কি বলবেন শরীফ ভাইয়া? আইন বিভাগের প্রতিষ্ঠার ইতিহাস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাসের মতোই পুরনো। ১৯২১ সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদটি রয়েছে। এবং ১৯৭৩ সালে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জন্য কিছুটা কারিকুলামের পরিবর্তন আসে। এর আগে ২ বছরের কোর্স ছিল এবং ১৯৭৩ সালের পর থেকে বর্তমান পর্যন্ত অনার্সের ৪ বছরের কোর্স রয়েছে। এবং তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষায় ভালো করেছো, তোমাদের মনে অনেক টেনশন রয়েছে যে আসলে কত মেরিট থেকে তুমি আইন বিভাগটি পেতে পারো। আমরা জানি যে সর্বশেষ সার্কুলার অনুসারে আইন বিভাগের জন্য মোট সিট রয়েছে ১১০টি। এখানে মানবিক বিভাগের জন্য ৫৫টি সিট দেওয়া রয়েছে এবং সাধারণত আমরা দেখতে পাই এই ৫৫টা সিটের বিপরীতে একটু প্রথম দিকে থাকা স্টুডেন্টরাই আইন বিভাগকে পছন্দ করে বলে শুরুতেই শেষ হয়ে যায়। গত বছর যদি আমরা দেখি, মানবিক বিভাগ থেকে এই ৫৫টা সিটের বিপরীতে টপ ৬১ মেরিটধারী স্টুডেন্টরাই কিন্তু আইনকে পছন্দ করে নিয়েছে। অর্থাৎ ৬১টির পরে যাদের মেরিট পজিশন ছিল তারা কিন্তু আইনটি পায়নি। একইভাবে ১১০টি সিটের মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ৪৩টি সিট বরাদ্দ রয়েছে। এখানেও প্রথম দিকে স্টুডেন্টরা আইনকে প্রাধান্য দেয় বলে শুরুতেই বিজ্ঞান বিভাগ থেকেও পজিশনধারী স্টুডেন্টের মাধ্যমে আইন নেওয়াটা শেষ হয়ে যায়। বাণিজ্য বিভাগের জন্য সিট সংখ্যা ১৫টি এবং আমরা স্বাভাবিকভাবে দেখি যে ৫০ কিংবা ৬০-এর মধ্যে থাকলে সে আইন বিভাগটি পেয়ে যায়। দারুণ, দারুণ। এবং এই যে শিক্ষার্থীদের মাঝে এই বিভাগটা চুজ করার ক্ষেত্রে আসলে এত হচ্ছে গিয়ে আগ্রহ, আসলে এই বিভাগে সে যখন ভর্তি হয় তখন কোন কোন বিষয় বা কোন কোন হচ্ছে কোর্সগুলা সে করে, কোন ধরনের পড়াশোনা হয়, এবং এই পড়াশোনা করে কোন কোন সেক্টরে, অর্থাৎ দেশে বিদেশে যেকোনো সেক্টরে যদি আমরা বলি, কোন কোন জায়গায় সে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলতে পারে? তো আগ্রহের জায়গাটা মনে হয় এটাই যে আইন নিয়ে পড়লে আসলে বেকার থাকতে হয় না। সুতরাং দেশে বিদেশে অনেক অপরচুনিটিস আছে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য। আমি যদি শুরুতে একটু বলি যে আমরা যখন আইন বিভাগে ভর্তি হই, আইন বিভাগের কোর্সগুলোতে আমরা মূলত আইন নিয়ে পড়ালেখা করি। অনার্সের ৪ বছরে আমরা প্রতি বছর ৬টি করে কোর্স করি এবং মাস্টার্সে গিয়েও আমরা ৫টি বিষয়ের উপরে কোর্স কমপ্লিট করি। তো আইনগুলো পড়ার পর আমরা দেশে চাইলে বিভিন্ন সেক্টর, যেমন আমরা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন একটা জবের ক্ষেত্রে সবাই টার্গেট রাখে। কিন্তু আমরা চাইলে আ ওকালতি করতে পারি, আমরা বিজনেস দিয়ে জাজ হতে পারি। যেকোনো প্রতিষ্ঠান, সেটা ব্যাংক হোক, প্রাইভেট প্রতিষ্ঠান হোক, সেখানে লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে যুক্ত হতে পারি। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা ভালো সিজিপিএ নিয়ে কিন্তু সেখানেও জব করতে পারি। এবং বিদেশেও আমরা স্কলারশিপের অনেক অপরচুনিটিস থাকে। সেখানে গিয়ে মাস্টার্স করা, পিএইচডি করা, এটা করা যায় এবং অনেকেই আইন ব্যাকগ্রাউন্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ে বিদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন। দারুণ, দারুণ। এই আইনের পরেই কিন্তু আসলে শিক্ষার্থীদের অন্যতম একটা অংশ দেখা যায় তাদের অর্থনীতি নিয়ে আগ্রহ থাকে। তো অর্থনীতির বিষয়ে যদি আমি চিন্তা করি যে অর্থনীতিতে কোন কোন পজিশনে আসলে আমরা অর্থনীতি পেতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি আহনাফ ভাই থেকে জানতে চাইবো। আচ্ছা, যেহেতু যেটা হচ্ছে ভাইয়া বললেন যে আইনের পরই অর্থনীতি বিভাগের প্রতি চাহিদা থাকে। এখন যদি পজিশনের কথা বলি, সায়েন্স থেকে অ্যাকচুয়ালি অর্থনীতি বিভাগে সিট হচ্ছে ৭২টা, আর্টস থেকে ৫০টা এবং কমার্স থেকে ৮টা। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কিন্তু সায়েন্স থেকে সিট বেশি। এটার একটা স্পেসিফিক রিজন হচ্ছে আমাদের ইকোনমিক সাবজেক্টটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে মেশিন লার্নিং বেসড অনেকটুকু। সো আমাদের হচ্ছে অর্থনীতি বিভাগের একদম শুরু থেকেই আমরা ম্যাথমেটিক্স রিলেটেড অনেক কোর্স করি। ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, থিওরিটা একটু কম, ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এগুলো একটু বেশি, ইকোনোমেট্রিক্স এই টাইপের কোর্সগুলো একটু বেশি। সো সেই ক্ষেত্রে যদি
সায়েন্স থেকে কারো পজিশন কিংবা আর্টস থেকে কারো পজিশন 200-র মধ্যে থাকে, সেটা হচ্ছে একটা সেফ সাইড হিসেবে ধরা হয়, এবং কমার্স থেকে পজিশন 40-এর মধ্যে থাকাটা সেফ সাইড হিসেবে ধরা হয়। ভাইয়া অনেক শিক্ষার্থীদের কিন্তু একটা ভয় থাকে যে ভাইয়া আমি হচ্ছে মানবিক থেকে পড়াশোনা করেছি, আমার তো ম্যাথের মধ্যে খুব বেশি ভালো না। সেক্ষেত্রে আমার অর্থনীতি নেওয়াটা কি আমার জন্য যথোপযুক্ত হবে? নাকি আমি হচ্ছে অন্য কোনো বিভাগে চলে গেলে ভালো হয়? আচ্ছা, এখানে হচ্ছে ২ রকমের স্টুডেন্ট আছে। যারা ম্যাথ একেবারেই পছন্দ করে না বা ম্যাথ দেখলেই ভয় পায়। আবার এক রকমের স্টুডেন্ট আছে যে, না আমি পড়লে ম্যাথ পারি। যারা পড়লে ম্যাথ পারি এরকম স্টুডেন্ট আছো, তাদের জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম অর্থনীতিতে আসার জন্য। কারণ তোমাকে শুরু থেকেই একদম সবকিছু শেখানো হবে। বাট যারা একটু ম্যাথ দেখলেই ভয় পায়, বা অনেক স্টুডেন্ট আছে যে আমি হচ্ছে মানবিক বিভাগে আসছি যাতে ম্যাথ করতে না হয়। সেক্ষেত্রে এই ডিপার্টমেন্টে আসার জন্য একটুখানি তোমাকে কষ্ট করে পড়াশোনা করতে হবে। স্টিল তুমি যদি শুরু থেকে পড়াশোনা করো, তুমি কিন্তু ম্যাথ ভালো মতোই শিখতে পারবে। আমাদের শিক্ষকরা কিন্তু একদম ১ম বছর থেকেই, ১ম সেমিস্টার থেকেই একদম বেসিক থেকে শুরু করে ম্যাথটা শেখান। সো তোমার মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই সেক্টরে বা এই বিভাগে এসে তুমি ভালো করতে পারবে। আচ্ছা, পড়াশোনার বিষয় তো আমরা জানলাম যে ম্যাথ রিলেটেড, স্ট্যাটিস্টিক্স রিলেটেড। এই পড়াশোনাগুলো করার পরে একজন শিক্ষার্থী নিজের ক্যারিয়ার যদি গঠন করতে চায়, তাহলে কোন জায়গায় নিজের স্বপ্নের ক্যারিয়ার সে গঠন করতে পারবে? এখন এই যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, এই ইউনিটে যতগুলো বিভাগ আছে তাদের মধ্যে কিন্তু যদি জব সেক্টরের কথা চিন্তা করি, অর্থনীতি বিভাগ কিন্তু একদম উপরের দিকেই থাকবে। সেটা হতে পারে বিভিন্ন ফিন্যান্স সেক্টর, ব্যাংকিং, কিংবা হচ্ছে গিয়ে এনজিও, কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্টর যেগুলো আছে, রিসার্চ সেক্টর যেগুলো আছে, যেটা হচ্ছে অর্থনীতি বিভাগের স্টুডেন্টরা সবচেয়ে বেশি যেতে পছন্দ করে। আর স্টুডেন্টদের মধ্যে অনেক বড় একটা কোশ্চেন থাকে যে ভাইয়া এই ডিপার্টমেন্ট থেকে আমি বিসিএস এডুকেশন ক্যারিয়ারে যেতে পারবো কিনা। এটা কিন্তু একটা খুশির সংবাদ যে এই ডিপার্টমেন্ট থেকে আমরা কিন্তু বিসিএস এডুকেশন সেক্টরে যেতে পারবো। সো সব মিলিয়ে দেখা যায় যে এই বিভাগে পড়াশোনা করলে কিন্তু একদম শুরু থেকেই যদি ভালো সিজিপিএ থাকে, তাহলে কিন্তু সে অনেক রকম সেক্টরেই সে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং জব অপরচুনিটিস অ্যাভেল করতে পারবে। ইয়েস, ইয়েস। এবং আমি যদি আরেকটা জিনিস যুক্ত করে দিই যে যদি কেউ হচ্ছে গিয়ে এই পড়াশোনার মধ্যেই থাকতে চায় এবং হচ্ছে গিয়ে এই সাবজেক্টের মধ্যে, এই বিভাগের মধ্যেই আগ্রহী হয়, সে কিন্তু চাইলে হচ্ছে গিয়ে আমাদের দেশের মধ্যে বা বিদেশের মধ্যে বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও কিন্তু শিক্ষকতা করতে পারবে, তাই জি, না ভাইয়া? জি। ওকে। এরপরে যদি আমি যাই আমাদের রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাইয়ের কাছে আমার সেম প্রশ্ন থাকবে। যেহেতু শিক্ষার্থীদের মাঝে হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স পড়ার অনেক আগ্রহ থাকে। সেক্ষেত্রে একজন শিক্ষার্থী কোন মেরিট পজিশন আসলে হোল্ড করলে সে আসলে ওই সাবজেক্টটা পেতে পারে? মেরিট পজিশনের আগেই আমি পলিটিক্যাল সায়েন্সের একটু সূচনা লগ্ন থেকে কথা বলতে চাচ্ছি। সেটা হলো ১৯২১ সাল প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা পায়, তখনই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি দুটো সাবজেক্ট একই সাথে একই বিভাগ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান একটি আলাদা বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে ছিলেন, যেমন প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক স্যার, এমাজউদ্দিন স্যার, রৌনক জাহান ম্যাম, ইভেন জাতিসংঘে 7বার শান্তি পুরস্কার পাওয়া এসপি শামসুন নাহার, উনিও ছিলেন এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। আহমেদ সফাও এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। তাই এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্টুডেন্টদের অনেক ইন্টারেস্ট থাকে। তো মোটামুটি সর্বশেষ যে সার্কুলার পাবলিশড করা হয়েছে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৫০টি আসন রাখা হয়েছে স্টুডেন্টের জন্য। এই ১৫০টি আসনের মধ্যে হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগ থেকে ৭৫ জন, বিজ্ঞান থেকে ৬০ জন এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে ১৫ জন ভর্তি হতে পারবে। যদি বিগত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, সেক্ষেত্রে যদি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী তিনি ৩৫০ পজিশনের মধ্যে থাকেন, সেক্ষেত্রে সে বলা যায় যে সেফ সাইডে থাকবে। এটা বিজ্ঞানের ক্ষেত্রে হলে ৪৫০, আর যদি আমরা চিন্তা করি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ক্ষেত্রে, তাহলে এটা ১৫০ বা ১৬০-এর কাছাকাছি। ভাইয়া আমরা তো হচ্ছে গিয়ে আইন এবং হচ্ছে অর্থনীতির যে বিশাল একটা সুবিস্তার একটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার অপরচুনিটি সম্বন্ধে শুনলাম। পলিটিক্যাল সায়েন্সেও কি সেম ভাবে দেশে বিদেশে সব জায়গায় হচ্ছে গিয়ে এই ক্যারিয়ার গঠনের সুযোগ আছে? অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করার পর একজন স্টুডেন্ট রাষ্ট্রের ব্যবস্থা, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বিভিন্ন পলিটিক্যাল টার্মিনোলজি, পাশাপাশি রাষ্ট্র গঠন, সমাজ নিয়ে, তারপর অনেক কিছু নিয়ে জানতে পারবে। দিন শেষে আমরা বলা যায় যে সে বড় হয়ে অ্যারিস্টটল, প্লেটোর মতো একজন বিশেষ ব্যক্তিত্ব হতে পারে। সো এখানে তাদের জব অপরচুনিটিস অনেক থাকে। স্পেশালি যদি আমরা বাংলাদেশের কথা বলি, বেশিরভাগ স্টুডেন্টের টার্গেট থাকে বিসিএস। তো এখান থেকে অবশ্যই শিক্ষা ক্যাডার তো আছেই, পাশাপাশি
একজন স্টুডেন্ট যে পলিটিক্যাল সায়েন্সে ভালোভাবে পড়াশোনা করছে, সে বিসিএস এ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর যে একটা হিউজ মার্কস থাকে, সেটার মোটামুটি অনেকটাই কাভার করে ফেলে একাডেমিক পড়াশোনা করেই। এর পাশাপাশি এনজিও, আইএনজিও, এমএনসি, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, ইভেন ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনসেও এখানে চাকরি করার বিভিন্ন ধরনের সুযোগ আছে। তাছাড়া আমাদের সচরাচর যে ব্যাংক জব আছে, পাশাপাশি ভালো রেজাল্ট করে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার হতে পারবে, এরকম অনেক সুযোগ আছে। আর আমাদের এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রতি বছর বহু সংখ্যক স্টুডেন্ট ভালো ভালো স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউএসএ বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছে। সো স্টুডেন্টদের পছন্দের তালিকার উপরের দিকেই এজন্য পলিটিক্যাল সায়েন্স থাকে। ভাই, আপনার থেকে আমি আরো একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে কি আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের সাথে মোটামুটি একটু সামঞ্জস্যপূর্ণ আমি যতটুকু জানি, সেটা হচ্ছে কি সোশিওলজি একটা বিষয় আছে, সেটা নিয়েও কিন্তু স্টুডেন্টের মাঝে যথেষ্ট আগ্রহ থাকে। যদি আমি ওই বিষয়টা নিয়ে জানতে চাই যে ওই বিষয়ের মধ্যে স্টুডেন্ট যদি চান্স পেতে চায় তাহলে কোন মেরিট পজিশন তার থাকা লাগবে, ওই বিষয়টাতে বা ওই বিভাগের মধ্যে তারা কোন কোর্সগুলো আসলে পড়াশোনা করবে, সেই ব্যাপারে আপনি কি বলতে চান? সোশিওলজির যদি আমি ইস্টাবলিশমেন্ট সম্পর্কে বলি, ১৯৫৭ সালে ইউনেস্কোর সহায়তায় কারিগরি এবং ফাইন্যান্সিয়াল ২ রকম হেল্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি চালু হয়। পরবর্তীতে সোশিওলজি এখন স্টুডেন্টদের চাহিদার অন্যতম একটি প্রধান বিষয়। এখানে একটা স্টুডেন্ট পড়াশোনা করার পর সমাজের গঠন, ন্যায় বিচার, মানবাধিকার, বিভিন্ন ধরনের সোশ্যাল ডক্ট্রিনস, থিওরি এগুলো সম্পর্কে পড়াশোনা করে। করার পর এখান থেকেও কিন্তু তার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। যেমন সে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে এখানে ভালো ধরনের বিভিন্ন জব আছে। পাশাপাশি সোশিওলজি থেকে প্রতি বছর বহু সংখ্যক স্টুডেন্ট দেশের বাহিরে যাচ্ছে। আবার বিসিএস এর ক্ষেত্রেও এখানে শিক্ষা ক্যাডার রয়েছে। পাশাপাশি এনজিও, আইএনজিও এগুলো তো রয়েছেই। হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্ট আছে সেখানেও সোশিওলজির অনেক স্কোপ আছে। সো সোশিওলজি থেকে পড়াশোনা করে স্টুডেন্টরা ফিউচারে অনেক ভালো কিছু করতে পারে, যে কারণে অনেক স্টুডেন্টের চাহিদার শীর্ষে থাকে কিন্তু সোশিওলজি। তো এই শীর্ষে থাকে, তাহলে কোন মেরিট পজিশন থেকে আমি চান্স পাবো সোশিওলজিতে, এটা নিয়ে স্টুডেন্টের অনেক ইন্টারেস্ট আছে। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের মতো সোশিওলজিতেও কিন্তু ১৫০টা সিট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ সার্কুলার অনুযায়ী। এখানে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ৭৫টা সিট পায়, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের 65 এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা এখানে 10টি সিট পায়। মোটামুটি যদি গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্স আমরা ফলো করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যারা হিউম্যানিটিস থেকে আসে তারা 450 সিরিয়ালের মধ্যে মেরিট পজিশন যদি থাকে তাহলে সোশিওলজি পেয়ে থাকে। আর এটা সায়েন্সের ক্ষেত্রে হলে 600, আর যদি আমরা কমার্সের স্টুডেন্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে এটা 200। সো আমরা বলতেই পারি যে শুরুর দিকে যাদের পজিশন আছে তারা সোশিওলজি কিন্তু সহজেই অ্যাভেল করতে পারো। তাহলে আমরা বলতে পারি যে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি দুইটাই কিন্তু আসলে স্টুডেন্টদের চাহিদার জায়গা, এবং স্টুডেন্টরা কিন্তু এখানে হিউজ পরিমাণ আসলে ক্যারিয়ার অপরচুনিটি অ্যাভেল করতে পারবে। আমি আবারও হচ্ছে আমাদের আহনাফ ভাইয়ের কাছে একটু চলে যাব। আহনাফ ভাইয়া, যেমন করে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সাথে সোশিওলজির কিছুটা হচ্ছে সামঞ্জস্য রয়েছে, ঠিক যদি আমি ইকোনমিক্সের সাথে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট স্টাডিজের কথা চিন্তা করি, কিছুটা হয়তো সামঞ্জস্য রয়েছে। সেক্ষেত্রে আমি যদি বলি যে ডেভেলপমেন্ট স্টাডিজের মধ্যে স্টুডেন্টরা কোন মেরিট পজিশন হোল্ড করলে এই সাবজেক্টটা পেতে পারে, এবং এই বিভাগে ভর্তি আসলে কোন কোন কোর্সগুলো আসলে সে করে? আচ্ছা, শুরুতেই যেটা ভাইয়া বললেন সামঞ্জস্যের ব্যাপারটা। সো ডেভেলপমেন্ট স্টাডিজ হচ্ছে ইকোনমিক্সেরই খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর নিয়ে ইন ডেপথ আলোচনা করে। ডেভেলপমেন্ট সেক্টর এখনকার হচ্ছে গিয়ে দুনিয়ায় বা হচ্ছে ওয়ার্ল্ডে এই যে ডেভেলপমেন্ট সেক্টরটা, সেটা হতে পারে পোভার্টি রিলেটেড, সেটা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। এই সব রকমের কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে অনেক রিসার্চের সুযোগ রয়েছে। অ্যান্ড ২০০০ সাল থেকে কিন্তু সাউথ এশিয়ার একদম প্রথম ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট যারা এই ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করে, এরকম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট হিসাবে। অ্যান্ড মেরিট লিস্টের কথা যদি বলি, এখানেও সেম, যেহেতু হচ্ছে আমরা এখানেও একটু ম্যাথ বেসড পড়াশোনা করব, একটু বেশি থিওরিটিক্যাল হচ্ছে ইন ডেপথ আলোচনা করব। সো এখানেও একটু সায়েন্স থেকে স্টুডেন্টের সিটের সংখ্যা বেশি। সায়েন্স থেকে সিটের সংখ্যা হচ্ছে 19টি, আর্টস থেকে 15টি এবং কমার্স থেকে 6টি। এখন যদি এখানে আমাদের মেরিট লিস্ট সেফ সাইডের কথা বলি, তাহলে সায়েন্স আর হচ্ছে আর্টস থেকে সেফ সাইড হতে পারে 220 থেকে 230 মেরিট পজিশন, এবং কমার্স থেকে 60 থেকে 65 হতে পারে সেফ সাইড। অ্যান্ড আমি যদি আবার এর সাথেও যদি একটু অ্যাড করি যে এই ডিপার্টমেন্টে যদি পড়াশোনা করার পরে অ্যাকচুয়ালি কোন কোন
সেক্টরগুলো বা জব সেক্টর অ্যাভেল করতে পারবে, সেক্ষেত্রে যদি বলি সেম একটু আগে যেটা বলেছিলাম ইকোনমিক্সের ক্ষেত্রেও, এসব ক্ষেত্রেও হচ্ছে গিয়ে এনজিওর কথা বলি কিংবা বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টর আছে, সেটা হচ্ছে বাংলাদেশে হতে পারে, বিদেশে হতে পারে, রিসার্চের অনেক সুযোগ রয়েছে এখানে। এবং অবশ্যই টিচার হিসেবে যোগদান করা, যাদের সিজিপিএ ভালো, অবশ্যই দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে যোগদান করতে পারবে। হ্যাঁ, এখানে হচ্ছে বিসিএস এর শিক্ষা ক্যাডারটা নেই, বাট এর বাইরেও যেসব হচ্ছে সেক্টর রয়েছে এগুলোতে কিন্তু বর্তমান বিশ্বে জব মার্কেট অনেক চাহিদা রয়েছে। ধন্যবাদ আহনাফ ভাইয়াকে। আশা করছি আজকের আয়োজন থেকে তোমরা আইন, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি বিষয় সম্পর্কে সম্যক একটি ধারণা পেয়েছো এবং তোমাদের প্যাশন ও জব মার্কেট অনুসারে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টে এই বিষয়গুলো সাজাতে তোমরা সহায়তা পাবে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া তোমরা আর কোন কোন বিষয় নিয়ে এই ধরনের সাবজেক্ট রিভিউ চাও তা কিন্তু জানিয়ে দিতে পারো আমাদের কমেন্ট বক্সে। আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।